হ্যালো দর্শক, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে অনেকগুলো সাবজেক্ট আমরা আলোচনা করব এবং খুবই মজার অনেকগুলো বিষয়। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে বাংলাদেশি কমিউনিটি দিনে দিনে বড় হচ্ছে এবং এই কমিউনিটিতে আমাদের গর্ব করার মতো অনেক বিষয় হচ্ছে যা আমরা অনেকেই জানি না। আমাদের চোখের আড়ালে অনেকেরই অনেক অর্জন, যা আমাদের সবার জন্য অনুপ্রেরণার, উৎসাহের এবং গৌরবের। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আমাদের কমিউনিটিতে অনেকেই চিনা যিনি চুকের আড়াল নিজেকে রাখেন, যিনি যুক্তরাষ্ট্রের যদি 5 জন খুব সেরা চিকিৎসক বলা হয় তিনি একজন, ডক্টর 𝐒𝐲𝐬𝐷 চৌধুরী। তিনি কয়েকদিন আগে অত্যন্ত সম্মানজনক একটি পদক পেয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যে ইউরোলজিতে। এই বিষয়টি আজকে তাকে সম্মানিত করব, আমরা তাকে আলোচনা করব তাকে নিয়ে। তিনি আমাদের সাথে যুক্ত হবেন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। আমরা তাকে নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে ভারতের প্রধানমন্ত্রী মোদি উনি আসছেন ওয়াশিংটনে এবং তাকে নিয়ে ব্যাপক হইচই। এবং যুক্তরাষ্ট্রের আগে আমার মনে হয় না যে ভারতের কোনো প্রধানমন্ত্রীকে নিয়ে এত আয়োজন, এত হইচই হয়েছে। এর কারণ কি, কেন মোদিকে নিয়ে এত আগ্রহ, এত কৌতূহল এবং এত আয়োজন, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। আপনারা জানেন যে টাইটানিকের পাশে যে একটি সাব হারিয়ে গেছে এবং তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। প্রায় 5 দিন থেকে এটা নিয়ে অনবরত আলোচনা হচ্ছে। সমস্ত কাগজে হেডলাইন ছিল যে 5 জন যে তার আরোহী ছিলেন তারা হারিয়ে গিয়েছেন, এটা খোঁজ পাওয়া যাচ্ছে না। আজকে পাওয়া গেছে এবং তাদের ওইটার ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং মনে করা হচ্ছে তারা সবাই মারা গেছেন। এটা কেন হলো, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন আমি নাম বলে দিই একটু। আজকে অতিথি আছেন আমাদের সাথে, এই প্রথম আমাদের সাথে আসছেন জনাব মাহবুবুর রহমান, যিনি আমাদের সাপ্তাহিক বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, তিনি আমাদের সাথে আছেন। তিনি আজকে কথা বলবেন। ডক্টর 𝐒𝐲𝐬𝐷 চৌধুরী, যিনি যাকে এই যুক্তরাষ্ট্রে বললাম যে যিনি বাংলাদেশি কমিউনিটির একটা প্রাইড মুখ, একটি গর্বিত মুখ, তাকে আমরা আজকে আমাদের সামনে নিয়ে আসবো। আমাদের সাথে থাকবেন ডক্টর আলম, আমাদের সাথে থাকবেন প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ এবং আমাদের সাথে শেলা ইফতেখার। এবং এই নতুন প্রজন্মের যিনি এই যে সাব ডুবে গেছে, এই সাব ডুবে যাওয়ার কারণ কি, এই কারণ নিয়ে যিনি পড়াশোনা করেছেন এবং এই বিষয় সম্পর্কে তার আইডিয়া আছে, আমাদের নতুন প্রজন্মের আমিরা ইফতেখার, তিনি আজকে আমাদের সাথে আছেন। তারা সবাই আমাদের সাথে কথা বলবেন। যাই হোক, আমরা প্রথমেই যাব আজকে দিনের আপডেট জানতে নাজমুল হাসানের কাছে। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। জি নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, জুন মাসের 22 তারিখ। একটু আগে যে এটাকে আসলে সাবমেরিন বলা যায় না, এটা একটা সাবমার্সিবল যান ছিল। প্রায় এই টাইটানিকের কিছু টুরিস্ট তারা টাইটানিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওশেন গেট নামে একটা প্রতিষ্ঠান গত 3 বছর ধরে এই কাজটি করছে। এবং আজকে ইউএস কোস্ট গার্ডের যে রিয়ার অ্যাডমিরাল তিনি আজকে ঘোষণা করেছেন যে তাদের কেউই আর জীবিত নেই। তার কারণটা হচ্ছে যে এটা এখনো পর্যন্ত স্পষ্ট করে অবশ্য বলা হয়নি বিষয়টি, তবে যেটি যতটুকু বলা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে যখন এটি আটলান্টিকের সেই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল 4 জন টুরিস্ট এবং তার মধ্যে একজন ছিলেন যে ওশেন গেটের সিইও, তারা নিয়ে যাচ্ছিল, সেটি এক ধরনের ইম্প্যাক্ট যার কারণে সেটিতে এক ধরনের বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের ফলেই এই দুর্ঘটনাটি ঘটে। অত্যন্ত দুঃখের সংবাদ। এবং কোস্টগার্ডের যে রিয়ার অ্যাডমিরাল উনি আজকে বলেছেন যে তাদের কেউই এখন আর বেঁচে নাই, বেঁচে থাকার কোনো সুযোগ তাদের ছিল না। এই এক্সপ্লোশনের কারণে এবং যে রিমোটলি অপারেটেড ভেহিকেল, যেটাকে আরওভি বলা হয়, আর সেটি পাঠানো হয়েছে এবং সেটি কিন্তু এই টাইটানিকের যে ধ্বংসাবশেষটা যেখানে রয়েছে আটলান্টিকের প্রায় 2.5 মাইল গভীরে, সেই আটলান্টিকের তলদেশে, তার পাশে প্রায় সে টাইটানিকের ধ্বংসাবশেষের 1600 ফুট দূরে, প্রায় 500 গজের মতো দূরেই এই সাবমার্সিবল ভেহিকল যেটা, সেটি টাইটান নামে পরিচিত। ওশেন গেট সেটির পরিচালনা করে আসছে। সেইখানে সেটির ধ্বংসাবশেষ 5টি বড় ধরনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তার মধ্যে একটি হচ্ছে সেটির সেই যানটির যে সেই বাহিরের একটি অংশ, এর পাশাপাশি আরো কয়েকটি বড় ধরনের অংশ পাওয়া গেছে এবং তাতেই তারা ধরে নিয়েছেন যে এটা বিস্ফোরণের ফলে এই অবস্থাটি সৃষ্টি হয়েছে। এবং সেখানে যে 5 জন আরোহী ছিলেন তাদের সবাই মৃত। এটি তারা মোটামুটি এই ধরনের ঘোষণাই তারা এখন পর্যন্ত দিয়েছেন। তবে এটিও তারা বলেছেন, রিয়ার অ্যাডমিরাল যিনি কোস্টগার্ডের প্রধান, তিনি বলেছেন যে অভিযান অব্যাহত থাকবে। তবে এখনো পর্যন্ত যে 9টি
নৌযান সেটি সেই সেই সাব টাইটানকে খুঁজে বের করার চেষ্টা করছিল, তাদের সংখ্যা কিছুটা কমে যেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, তারা বুঝতে পারবেন। কিন্তু একটি কথা নিশ্চিত যে এই অভিযানটি আরো চলবে। রিমোটলি অপারেটেড ভেহিকল আরবি দ্বারা সমুদ্রের তলদেশে আরো খোঁজ করা হবে। তবে কাউকে সেই দেহাবশেষগুলো উদ্ধার করা সম্ভব হবে কিনা এমন এক প্রশ্নের উত্তরে রিয়ার অ্যাডমিরাল বলেছেন যে তিনি এখনো সেই বিষয়ে কথা বলতে চাচ্ছেন না। তারা চেষ্টা করছেন যে আরো র্যাকেজ অর্থাৎ আরো ধ্বংসাবশেষ উদ্ধার করা যায় কিনা সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং যারা এই নৌযানটিতে গিয়েছিলেন, এটি প্রায় 22 ফুট লম্বা একটি দীর্ঘ প্রায় 25,000 পাউন্ড, 23,000 পাউন্ড ওজনের, এবং সেটি সাবমেরিন এবং এই ধরনের নৌযানের মধ্যে পার্থক্য হচ্ছে সাবমেরিন নিজেরাই পরিচালিত হতে পারে, নিজেরাই সমুদ্রের তলদেশে চলাফেরা করতে পারে, নিজেদের শক্তিতেই তারা চলে। কিন্তু এই যে নৌযানটি এই 5 জন আরোহী ছিলেন, সেটি কিন্তু উপর থেকে রিমোটলি অপারেট করা হতো। এবং সেখানে এক জায়গায় যেটি যখন রোববার দিন সকালে সেটি সমুদ্রের তলদেশে যাওয়ার চেষ্টা করে, আটলান্টিক আর সমুদ্রের যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষটি রয়েছে, আর সেখানে যাওয়ার চেষ্টা করে 1.5 ঘন্টা পরেই সেটি যে যানটির সাথে তারা সেটি পরিচালিত হতো উপরে, নৌযানটির সাথে তাদের সব ধরনের কানেকশন অর্থাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবং বলা হয়েছিল যে কোস্টগার্ডের পক্ষ থেকে অবশ্যই তথ্যটি দেওয়া হয়েছিল যে সেখানে প্রায় 96 ঘন্টার অক্সিজেন তাদের কাছে মজুদ আছে। তবে সেটি ব্যবহারের কারণে কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু 96 ঘন্টায় ধরে নেওয়া হয়েছিল। এবং সেই হিসেবেই ধারণা করা হচ্ছে তারা কেউ জীবিত নেই। এর পাশাপাশি আরো একটি বিষয় যেটি স্পষ্ট আজকে হয়েছে, সেই ধ্বংসাবশেষ পাওয়া যাওয়ার পর যে তারা নিশ্চিত হয়েছেন যে এটি কোনো না কোনো কারণে বিস্ফোরিত হয়েছে এবং সেখানে তাদের সেই সলিল সমাধি হয়েছে। তবে আরেকটি বিষয় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে প্রায় $2.5 লক্ষ ব্যয় করে এই যাত্রীরা সেখানে গিয়েছিলেন, 4 জন সেখানে গিয়েছিলেন, এবং তার মধ্যে একজন বাবা এবং পুত্র রয়েছে, 19 বছর বয়সের পুত্র, এই ব্রিটিশ নাগরিক পাকিস্তানি বংশোদ্ভূত। আর বাকি যে 2 জন ছিলেন তারা যথেষ্ট অভিজ্ঞ, এবং এদের মধ্যে একজন সেখানে 3 বারেরও বেশি সময় সেই নৌযান করেই গিয়েছিলেন, আর নৌযান ঠিক না, নৌযান করেই সেখানে গিয়েছিলেন আটলান্টিকের সেই টাইটানিকের সেই ধ্বংসাবশেষ দেখার জন্য। তবে $2.5 লক্ষ করে তারা দিয়েছিলেন। এবং এই বিষয় আরেকটি বিষয় আজকে কথা উঠেছে, সেটি হচ্ছে যে এই ধরনের নৌযানে করে সমুদ্রের তলদেশে যাওয়া কতখানি নিরাপদ। মোটেও নিরাপদ নয় এটি বলেছেন অনেকেই, এবং তার মধ্যে একজন রয়েছেন যিনি এই নৌযানে করে তলদেশ দেখতেও গিয়েছিলেন। আর তিনি বলেছেন যে তিনি এটি কোনোভাবেই এখন আর নিরাপদ মনে করেন না, এখানে অনেক নিরাপত্তার ঘাটতি ছিল। এবং এমনকি এই যেই নৌযানটিকে করে যে সর্বশেষ যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে, আর সেটির সিকিউরিটি ক্লিয়ারেন্স সেভাবে ছিল না। সেই প্রতিষ্ঠান যারা ওশেন গেট কোম্পানি, তাদেরকেও সতর্ক করা হয়েছিল তাদের সেই নৌযান সম্পর্কে, কিন্তু তারা ভ্রুক্ষেপ করেনি। এবং আরেকটি প্রশ্ন আজকে উঠেছে যে যেই পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে এটির উদ্ধার কাজে, এটি অবশ্য সংশ্লিষ্ট দেশ 3টি দেশের সরকারই বহন করবে। এবং কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে যে কোনো দেশেরই নাগরিক যখন কোন রকম বিপদে পড়েন, সমুদ্রের তলদেশে যান, ডুবে যান, তখন তাদেরকে উদ্ধার করার জন্য যে 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 অভিযান পরিচালিত হয়, সেই অভিযানের জন্য সাধারণত কোনো বিল করা হয় না। সেই কারণে এই অভিযানেরও কোনো বিল করানো হবে না। কিন্তু ট্যাক্স যারা পে করেন তাদের প্রায় মিলিয়নস অফ ডলার, কয়েক মিলিয়ন ডলার ইতিমধ্যেই ব্যয় হয়েছে এই অভিযানটি, এই নৌযানটিকে খুঁজে বের করতে। সর্বশেষ 5 জনের শরীর সমাধি। এবং এই 1912 সালে আটলান্টিক ডুবে যাওয়ার পর, আর টাইটানিক আটলান্টিকে ডুবে যাওয়ার পর এই প্রথম টাইটানিকের সাথে সম্পর্কিত আরেকটি নৌযানের দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে প্রায় 111 বছর পর। যাই হোক, এই হচ্ছে সর্বশেষ যেটি আমরা জানলাম। এবং এরপরে যে ভারতীয় প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে তার একটু আগে আপনাদের বলেছেন যে ভারতীয় প্রধানমন্ত্রীর সফর অবশ্যই খুবই আলোচনার সৃষ্টি করেছে, বিশেষ করে ভারতের মানবাধিকার বিষয়ে যে প্রশ্ন আজকে সাবেক বর্তমান প্রেসিডেন্ট বাইডেন এবং প্রধানমন্ত্রী মোদির জয়েন্ট প্রেস কনফারেন্স যেটি সেখানে করা হয়েছিল, একজন ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন সাধারণত
ভারতের প্রধানমন্ত্রী মোদী সাংবাদিকের প্রশ্ন গ্রহণ করেন না, প্রশ্ন নিতে চান না। কালে ভদ্রে দুই একটি অবশ্য নেন, কিন্তু আজকে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেনের সাথে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে ওয়াল স্ট্রিট জার্নালের একজন রিপোর্টার তাকে প্রশ্ন করেছিলেন ভারতের ডেমোক্রেসি এবং মানবাধিকারের ব্যাপারে। আর তবে তিনি বেশ ক্ষুব্ধ হয়েই উত্তরটা দিয়েছেন। অবশ্য তিনি বলেছেন যে ভারত আমেরিকার মতোই গণতান্ত্রিক দেশ এবং দুই দেশেরই গণতান্ত্রিক দেশের ডিএনএ রয়েছে গণতন্ত্রের, অর্থাৎ দুই দেশই গণতন্ত্রের ডিএনএর অধিকারী এবং সেই জন্য গণতন্ত্র রয়েছে দুই দেশে। এবং তিনি ভারতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এমন অভিযোগ শুনতেও চান না, তিনি বিশ্বাসও করেন না। তিনি বলেছেন যে ভারতে মানবাধিকার যথেষ্ট উন্নত, এবং অবশ্য প্রেসিডেন্ট বাইডেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন, তিনি অবশ্যই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে যে তোড়জোড় সমগ্র যুক্তরাষ্ট্র প্রশাসনের, বিশেষ করে মোদীর সফরকে কেন্দ্র করে, সেটি বেশ আগ্রহের সৃষ্টি করেছে। এবং আরেকটি বিষয়, আজকে হোয়াইট হাউসের ডিনারেও আর যেটি রাষ্ট্রীয় নৈশভোজ বলা হয়, সেখানে অবশ্য বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এবং সেখানে আরেকটি ব্যাপার ঘটেছে অভাবনীয়, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে দিন কয়েক আগে প্রেসিডেন্টের পুত্র হান্টার বাইডেন তার কিছুটা দোষের কথা স্বীকার করছেন, দোষ বিশেষ করে ট্যাক্স ফাঁকির ব্যাপারে দোষ স্বীকার করছেন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের তদন্তের মুখে। সেই ডিপার্টমেন্ট অফ জাস্টিসের যিনি প্রধান অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড এবং হান্টার বাইডেন দুইজনেই কিন্তু আজকে সেই হোয়াইট হাউসের নৈশভোজে উপস্থিত ছিলেন। যাই হোক, এই হচ্ছে। তবে বাংলাদেশ সম্পর্কে কোনো প্রশ্ন করা হয়েছে কিনা এখনো আমরা জানতে পারিনি মোদীকে। তবে বাংলাদেশ বিষয়ে আলোচনা হতে পারে এমন একটি ইঙ্গিত দেওয়া হয়েছে, ভারতের পক্ষ থেকেও দেওয়া হয়েছে। তবে কি বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করে এখনো কিছু বলা হয়নি। আরেকটি বিষয় যেটি আজকে বলার চেষ্টা করি, সেটি হচ্ছে যে কংগ্রেশনাল এথিক্স কমিটি, আমরা জানেন নিউ ইয়র্কের বিতর্কিত এবং শেষ পর্যন্ত ডিপার্টমেন্ট অফ জাস্টিস কর্তৃক অভিযুক্ত আনুষ্ঠানিকভাবে অর্থ জালিয়াতির অভিযোগে সেই কংগ্রেস সদস্য জর্জ সান্টোসের ব্যাপারে রিপাবলিকানরা, অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রিপাবলিকানরা তাদের তদন্তের ব্যাপারটি আরো প্রসারিত করেছে। এবং বিশেষ করে ডিপার্টমেন্ট অফ জাস্টিস কর্তৃক জর্জ সান্টোসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগনামা পেশের পর সে তদন্ত আরো প্রসারিত করা হয়েছে। এবং হাউসের স্পিকার কেভিন ম্যাকার্থি জানিয়েছেন যে তদন্তের রিপোর্টের পরিপ্রেক্ষিতে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এবং তিনি যদি দোষী প্রমাণিত হন কিংবা তিনি যে অপরাধগুলো করেছেন সেগুলো যদি দোষ খুঁজে পাওয়া যায়, তাহলে তাকে কংগ্রেস থেকে বহিষ্কারের ব্যবস্থাটি চূড়ান্ত করা হবে, সেটি অবশ্য স্পিকার ম্যাকার্থি জানিয়েছেন। যদিও ফেডারেল অভিযোগের জবাবে জর্জ সান্টোস বলেছেন তিনি নির্দোষ, তবে তিনি স্বীকার করেছেন কিছু অপরাধের কথা, কিন্তু তার বিরুদ্ধে যে মূল অভিযোগটি আনা হয়েছে সেটি তিনি অস্বীকার করেছেন না, তিনি নির্দোষ দাবি করেছেন। এবং আজকে তার পরিচয় পাওয়া গেছে, যারা তার বন্ড দিয়েছিলেন, তার বাবা এবং তার এক নিকট আত্মীয় তার জন্য $5 লক্ষ বন্ড দিয়ে তাকে জামিনে এনেছিলেন। তবে সেই জন্য তাদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি। যদি জর্জ সান্টোস জামিন অমান্য করে আদালতে হাজির না হন, তবে সেক্ষেত্রেই $5 লক্ষ বন্ড কার্যকর করা হবে। তবে তার বাবা এবং তার নিকট আত্মীয় বন্ড প্রদান করতে কোনো অর্থ ব্যয় করতে হয়নি। $5 লক্ষ বন্ড ছিল সেটি। এবং তার অবশ্য তাকে বেশ শর্ত সাপেক্ষ তাকে জামিন দেওয়া হয়েছে, তার পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছে, এবং তিনি ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক এই দুই শহরের বাইরে অন্য কোনো শহরে যেতে হলে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে জর্জ সান্টোসের জন্য, কংগ্রেসম্যান। আরেকটি বিষয়, আজকে আপনারা জানেন নিউ ইয়র্ক সিটির একটা অত্যন্ত নিউ ইয়র্ক সিটি ঠিক বলা যাবে না, লং আইল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা বেলমন্ট রেস ট্র্যাক। সেই বেলমন্ট রেস ট্র্যাকের জন্য যে $455 মিলিয়ন, সেটির উন্নয়নের জন্য $455 মিলিয়ন যে প্রস্তাবিত অনুদানের কথা বলা হয়েছে, তার বিরুদ্ধে 2 জন নাগরিক সেই এলাকার আজকে মামলা দায়ের করেছেন। তারা বলেছেন এটি অর্থের অপচয় এবং এই অর্থ অন্যভাবে ব্যয় করা যেতে পারে। কিন্তু এই সিদ্ধান্তটি যখন হয়, তখন এই সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্ট যিনি স্টেট সিনেটর ছিলেন কেভিন থমাস, তিনি অবশ্য বলেছেন যে $455 মিলিয়ন $455 মিলিয়ন ব্যয় করার মাধ্যমে সেখানে অনেক চাকরির সুযোগ হবে, ব্যবসা প্রতিষ্ঠানের বিস্তৃতি করবে, এবং লং আইল্যান্ডের অর্থনীতির জন্য সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন হবে। সেই জন্যই $4,50,000
$455 মিলিয়ন সেখানে রেস ট্র্যাকের জন্য, বেলমন্ট রেস ট্র্যাক আপনারা জানেন, সেখানে ব্যয় করার জন্য প্রস্তাব করা হয়েছে। তবে এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলার সিদ্ধান্তের পরেই এই ব্যাপারে আরো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে যেহেতু মামলা করা হয়েছে ইতিমধ্যেই, সেটি হয়তোবা বাস্তবায়নে আরো অনেক সময় লেগে যেতে পারে। যুক্তরাষ্ট্র অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যান্ডেমিকের সময় আমরা দেখেছিলাম যে ওয়ার্ক ফ্রম হোম উৎসাহ দেওয়া হতো বাড়ি থেকে কাজ করার জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে যে কাজ থেকে বাড়ি থেকে কাজ করার ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে এবং বিভিন্ন সিটি এবং স্টেট প্রশাসনের পাশাপাশি বড় বড় কোম্পানিগুলো, অ্যামাজন, অ্যাপল, টার্গেট সম্মত বড় বড় প্রতিষ্ঠানগুলো এখন তাদের কর্মচারীদের নিরুৎসাহিত করছে বাসা থেকে কাজ করার জন্য, এবং এর ফলে কাজের যোগদানের সংখ্যা, অফিস আদালতে কাজের যোগদানের সংখ্যা সামান্য বেড়েছে, খুব একটা বেশি অবশ্য বাড়েনি। 1 থেকে 1.5% মতো বেড়েছে। সমগ্র যুক্তরাষ্ট্রে গড় প্রায় 13% মতো ছিল, বেড়েছিল এপ্রিল মাসের আগে। মে মাসে সেটি 12%-তে এসে থেকেছে। অর্থাৎ এখনো 12% লোক বাড়ি থেকে কাজ করার জন্য চুক্তিবদ্ধ, তবে সেটি হ্রাস করার জন্য উৎসাহিত করা হচ্ছে এবং বাড়ি থেকে কাজ করার ব্যাপারটি নিরুৎসাহিত করা হচ্ছে। এবং বিশেষ করে নিউ ইয়র্ক সিটির অর্থনীতি, ম্যানহাটনের, আমরা গত দিন কয়েক আগে বলেছিলাম যে ম্যানহাটনের অফিসে ফিরে এসে কাজ করার লোকের সংখ্যা এখনো 50%-এর নিচে, এবং এটি ম্যানহাটনের অর্থনীতির জন্য একটা বড় ধরনের চাপ, সেটি মেয়র বরাবরই বলে আসছেন, এবং এর ফলে নিউ ইয়র্ক সিটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম কর্মসূচির মাধ্যমে। আরেকটি জিনিস যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি, আমি গতকাল অবশ্য বলেছিলাম, নিউ ইয়র্ক সিটি রেন্ট কন্ট্রোল বোর্ড বলেছিলাম 3% হ্রাস করেছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, হিসেব করে দেখা যাচ্ছে এটি 2 বছরের লিজ যদি যারা নেবেন তাদের জন্য এটি প্রায় 6% বাড়ানো হয়েছে। নিউ ইয়র্ক শহরে 1 মিলিয়নের মতো রেন্ট স্টাবিলাইজড অ্যাপার্টমেন্ট রয়েছে এবং সেগুলোর ভাড়া অক্টোবর থেকে নতুন লিজ যখন করার সুযোগ হবে, সময় হবে, তখন থেকে 1%, 1 বছরের লিজ যারা নেবেন তাদের 2.73% মতো বাড়ানো হচ্ছে, 2.73, এবং যারা 2 বছরের লিজ নেবেন 2.75 প্রথম বছরের জন্য, 2 বছর যারা লিজ নেবেন তারা 2.75 এর উপরে আরো 3.2% বাড়ানো হবে, এবং এর ফলে দেখা যাচ্ছে এটি শেষ পর্যন্ত গিয়ে 6% এর ঠেকছে, এবং এটি নিউ ইয়র্ক সিটির প্রায় এটি কার্যকর করা হবে অক্টোবরের 1, 2023 থেকে সেপ্টেম্বরের 30, 2024 মধ্যে যতগুলো লিজ নতুন ভাবে নেওয়া হবে সেই লিজের জন্য এই বিধি কার্যকর হবে। 5-4 ভোটে ল্যান্ড রেগুলেশন বোর্ডের 5-4 ভোটে এই ভাড়া বাড়ানোর প্রস্তাব পাশ করা হয়েছে। শেষ করছি, আপনারা যারা নিউ ইয়র্ক সিটিতে খুব নামি দামি রেস্টুরেন্ট গুলোতে খাওয়া দাওয়া করেন, আজকে তাদের জন্য একটি সুখবর। সারা বিশ্বের প্রথম 10টি রেস্টুরেন্টের মধ্যে নিউ ইয়র্কের 2টি রেস্টুরেন্ট আজকে নির্বাচিত হয়েছে, এবং এটি অত্যন্ত সম্মানের ব্যাপার রেস্টুরেন্ট ব্যবসার জন্য। সমগ্র যুক্তরাষ্ট্রে আর কোন স্টেট, কোন সিটির রেস্টুরেন্ট পৃথিবীর সেরা 10টি রেস্টুরেন্টের তালিকায় আসতে পারেনি, শুধুমাত্র নিউ ইয়র্ক সিটির 2টি রেস্টুরেন্ট এই তালিকায় এসেছে, এবং সেটি হচ্ছে যে এটি অবশ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর 50টি সেরা রেস্টুরেন্টের তালিকায় প্রথম 10টিতেই যুক্তরাষ্ট্রের 2টি রেস্টুরেন্ট রয়েছে, এবং সেই 2টি কিন্তু নিউ ইয়র্ক সিটি। একটি হচ্ছে কোরিয়ান রেস্টুরেন্ট, অবাক হওয়ার মতো ব্যাপার অবশ্য, সেটির নাম হচ্ছে অ্যাটমিক্স, সেটি 30 স্ট্রিট এবং পার্ক এভিনিউর কোনায় সেই রেস্টুরেন্টটি, এবং সেটি অত্যন্ত আকর্ষণীয়, এবং সেটি যে যারা এই সিদ্ধান্তটি দিয়েছে তারা অবশ্য ট্রিপ অ্যাডভাইজার বলে, এবং তাদের এটি অত্যন্ত খুবই হাইলি রেটেড প্রতিষ্ঠান, তাদের এই আজকে এই সিদ্ধান্তটি এসেছে। এবং আরেকটি রেস্টুরেন্ট সেটি হচ্ছে যে অ্যাটমিক্স তো বললাম, আরেকটি রেস্টুরেন্ট সেটি হচ্ছে যে একজন ফ্রেঞ্চ শেফের মালিকানাধীন লিভ বার্নাডিন, সেটি হচ্ছে 51st স্ট্রিটে, মিডটাউনের 6th এবং 7th, এবং এই 2টি রেস্টুরেন্ট সমগ্র বিশ্বের প্রথম 10টি রেস্টুরেন্টের একটি, 2টি রেস্টুরেন্ট, এবং এটি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের আর কোন শহরে পৃথিবীর প্রথম 50টি সেরা রেস্টুরেন্ট একটিও নেই। আর সবচেয়ে বেশি এই রেস্টুরেন্টের 50টির মধ্যে একটি দেশে 4টি রেস্টুরেন্ট আছে, এবং একটি শহরে সেটি আছে, সেটি হচ্ছে পেরুর লিমা। পেরুর রাজধানী লিমাতে পৃথিবীর 50টি সেরা রেস্টুরেন্টের 4টি কিন্তু পেরুর লিমাতে অবস্থিত। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ আপনাকে। দর্শক, আমাদের সাথে আছেন প্রফেসর সাদুজ্জামান চৌধুরী, যেটা আগে বলছিলাম আপনাদের। আমাদের সাথে আছেন আমিরা ইফতেখার, প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর মোহাম্মদ আলম,
শেলা ইফতেখার এবং আমাদের সাথে যুক্ত হবেন যেন হাসান ফেরদৌস। যাই হোক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ওয়েলকাম করছি আমাদের অনুষ্ঠানে। এবং আছেন আমাদের সবার প্রিয় সাংবাদিক মাহবুবুর রহমান, যাকে কংগ্রেচুলেশন জানাতে হয়। তিনি সাংবাদিকতার 50 বছর পূর্তি করেছেন কয়েকদিন আগে। যাই হোক মাহবুব ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ আপনাকে। যাই হোক, আমরা প্রথমে একটু আমাদের নতুন জেনারেশনের একজন আছে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা হচ্ছিল, এটা এই সম্পর্কে একটু জেনে নেই। আমিরা ইফতেখার আমাদের সাথে আছেন। আমিরা, অ্যাজ ইউ নো, আমিরা হচ্ছে আপনার রোবোটিক ইঞ্জিনিয়ার, এবং আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই যে টিটানিক সাব প্যাসেঞ্জার যেটা এক্সপ্লোড হলো, যেটা আপনার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, এটা কেন হলো, এই বিষয়টি সম্পর্কে তার একটু আইডিয়া জেনে নেই। আমিরা, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াই ইটস হ্যাপেন, হাউ ইটস হ্যাপেন্ড? Can you unmute your sound, please? Do you have any idea of why and how this happened, this implosion, this possible implosion? Yeah, right. Sure. Well, there is a myriad of reasons. As someone who works in maritime and submersibles day to day, quite frankly, this submersible was built like an airplane. The CEO, Stockton Rush, was an aviator and received advice from NASA, but none from submersible companies. He used carbon fiber material for the pressure hull, which is frequently used in airplanes. However, submersibles use titanium and aluminum. That alone is already dangerous because unlike when being up in the air, where your chances of dying are possibly due to explosion because you have a high amount of pressure in the cabin and a low amount of pressure outside, you're dealing with the reverse underwater. You have a large amount of pressure coming from the outside, and little pressure from the inside, and you need some sort of vessel to protect that. Typically, seaworthy vessels use titanium or aluminum. This used carbon fiber. It's like putting an airplane underwater. That means it's going to crush, it's going to implode due to the heavy water columns immediately. Additionally, this vessel was hardly tested, and most certainly not tested for 4,000 meters, which the Titanic rests at 3,800 meters, very close to 4,000, which is advertised on the website. The hull's window was pressure rated for probably about 2,000 meters, certainly not 4,000. And carbon fiber, again, is for airplanes, not for submersibles. All of this alone would cause an imminent implosion, and it is a wonder that this implosion didn't happen sooner. Additionally to that, there are a myriad of systems, navigational and comms failures. They didn't have redundant communication occurring. They didn't have backup communication occurring in case communication failed, which is how we lost communication in the first place. They didn't have backup navigation on board. They used Teledyne inertial navigation systems, which my own company uses. They're very good, but they don't have any access to that on board. They deal simply with communications on the top side, on the shore, to tell them where they're going. This all just came together. The lack of communications, the lack of technical experts on the team, the use of simple graduate students or college graduates in building this, no expertise, not even a safety rating from any local submersible or maritime companies, and as well as the lack of oversight from the government on recreational underwater tours, all came together in a perfect storm. And that's what caused 5 people to die several days ago. Thank you so much. Thank you so much. It's a nice presentation. দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমিরা ইফতেখার হচ্ছে আমাদের শায়লা ইফতেখারের মেয়ে, এবং সে হচ্ছে রোবোটিক ইঞ্জিনিয়ার, এবং এই বিষয়ে তার অনেক জানা আছে, এই জন্য আমরা তাকে আজকে নিয়ে আসছিলাম। শায়লা ইফতেখার, এই বিষয়ে আপনি কিছু বলবেন, জাস্ট সংক্ষেপে যদি জানতে চাই। জি। So I would want to ask Amira, so the GPS system that failed, when you're building something, you're building to how many systems? Because I saw briefly on TV. আমি যেটা বলতে চাচ্ছি যে টেলিভিশনে আমরা যতটুকু শুনি, but Amira happens to be an expert and arms submersibles. She's building them. She বানাচ্ছে এগুলো. So as a Bangladeshi or being my child,
and all of your children. I'm very proud of that. But there are a lot of things that I don't understand, যেটা টেকনোলজি আমি বুঝতে পারি না। So আমি আমিরাকে জিজ্ঞেস করছি সেজন্য যে how many GPSs do you usually, or how different would you make it? Typically, we use two different navigation systems. We use INS as well as DVL, inertial navigation system, as well as Doppler. These both come together, as well as GPS, all come together to create some sort of image as well as communications system and navigational sensor array that would allow a submersible to navigate and function, especially if one system fails. Because once you're underwater, that's it. You cannot get to the shore easily. You cannot get help easily. So you need redundancies upon redundancies. You need so many systems all working at the same time, doing the same thing in order to possibly be safe. Especially past 3,000 meters down, you are losing some of your communication systems just because that is the nature of the amount of pressure you're dealing with, the amount of separation you're dealing with. We also have multiple... আমরা How many GPSs? আমরা আরেকটা প্রশ্ন করব, একটা প্রশ্ন করব। Yeah, let's ask another question. Yeah. Okay. Oh, I was going to ask that you get 5 GPSs versus there was only 1 that failed, correct? There was only, I mean, 5 is an exaggeration, but yeah, there were multiple GPSs depending on the not GPS, but multiple navigational systems such as INS, GPS, DVL. Multiple navigational systems are working in tandem together to create a good image as well as back up each other. That is what you are doing on a proper submersible. Okay. As well as the fact that you have like multiple comm systems. You have multiple methods of communication through Wi-Fi, through RF, through acoustic. There's many different systems of communication. All of them would be working in tandem on one vessel, so that if one fails, another can pick up, so that if one is inaccurate, another Right. can pick up. And the fact that they only had one comm system and one navigational system, even a very good, very notorious navigation system such as Teledyne, a Teledyne INS, the fact that they don't have more redundancies, the fact they don't have backups for safety Yeah, reasons, thank you. for failure reasons, is absurd. Thank you so much. Wait, I think... Was there anybody else who had a question? আর কারো কোনো হাসান প্রশ্ন ভাই, do you ছিল? have any Then we can question? let her go. Do you have any? Okay, because I will come to আমাদের মূল আলোচনায় আসবো। হাসান ভাই জি, আপনি একটি প্রশ্ন করুন, আপনার প্রশ্নটা শুনি, then we'll come to জি। Amira, thank you very much for this wonderful tutorial. Thank you so much for having me. She is very However, good. couple of questions. You said the pressure would be so much that they can't survive more than a few minutes or a few seconds. But actually, I could report they survived almost an hour, 45 minutes. How could they do that? That's number one. Number two, these people have been doing it for a number of years. The navigator actually has been undersea for several times. So what if there were these many massive errors? How could this happen? Just oversight? Well, how it survived that many dives and for that long, several hours underwater, as well as many other trips before then, is simply due to pure luck, simply due to safety factors of the materials working to their advantage. But unfortunately, when you are working that unsafely, any minor flaw in your materials will compound and compound and compound until suddenly, one day, the thing implodes like it did a few days ago. And sorry, what was your second question? That these guys have been doing it for many years. They're not novices, you know. Oh, yes. This is because there is very little oversight in the tourism industry, especially adventure tourism. People who are not experts, because they had no technical experts on board. They did have people who were engineers, but recent college graduates and otherwise just managers on this team. So they had no one really on the team who actually knew what they were doing, and those who actually did, actual subject matter experts, actual experts from outside, did warn them. Even people from my own workplace did warn them that this is not safe, that what they're doing is not safe. And what they did was not listen to them. They even fired and sued an employee who warned the CEO that this is unsafe, that this is due to implode any second. So, Amira, where you are situated in Boston, you're coming from Boston, correct? Yes. So this is your backyard, and you're working in something very similar to what happened, but they're not manned. What you're working with is just without any humans in it. Yes.
Thank you so much, Amira. Thank you. We'll bring you another day to discuss just this subject, because today we have some other subject we have to discuss. Wonderful presentation, and very nicely you present all this, technical issue which we are not aware of. I mean, we don't understand that kind of issues, but very good. Thank you. Congratulations to join Go with build us. a better one. Yes. I'll try my best. Sure. Thank you, Amira. You can log off if you'd like. Yeah, I know you thank have a meeting. Yeah, she has another meeting she has to join. Thank you, Amira. Thank you so much. দর্শক Have a good day. যারা বলছিলাম যে আসসালামু আমাদের সাথে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সবাইকে। দর্শক যারা বলছিলাম আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সাদুজ্জামান চৌধুরী, যার আমাদের কমিউনিটিতে আসলে আমরা অনেকেই জানি না যে অনেকেই আছেন যাদেরকে নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বা আন্তর্জাতিক পর্যায়ে আমরা গর্ব করতে পারি। তার মধ্যে একজন হচ্ছে ডক্টর সাদুজ্জামান চৌধুরী, যিনি প্রফেসর এবং ইউরোলজিতে উনি বিশ্বে একজন নামকরা চিকিৎসক হিসেবে বিখ্যাত। আমরা তার কয়েকদিন আগে তিনি একটি যুক্তরাষ্ট্রের যে গোল্ড হেডেড ক্যান অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, যেটা আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন, যেটা সারা বিশ্বের মধ্যে অত্যন্ত প্রেস্টিজিয়াস একটি প্রতিষ্ঠান, তারা তাকে দিয়েছে। আমরা তাকে আজকে আমাদের সাথে নিয়ে আসছি। ইটস আওয়ার অনার। ডক্টর সাদুজ্জামান চৌধুরী, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের টাইম টেলিভিশনের পক্ষ থেকে, কমিউনিটির পক্ষ থেকে আপনার প্রতি অভিনন্দন। থ্যাংক ইউ। আমি প্রথমে প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আপনার কাছে যাই, যে ডক্টর সাদুজ্জামান চৌধুরীর যে অ্যাচিভমেন্ট, ওনার যে ব্যাকগ্রাউন্ড, এ বিষয়ে আপনি একটু বলবেন। দেন আমরা ডক্টর আলমের কাছ থেকে শুনবো, দেন ডক্টর সাদুজ্জামান চৌধুরীর কাছ থেকে শুনবো। আর মাহবুব ভাই আছেন, মাহবুব ভাই তো ওনার আত্মীয় হন, বাট ওনার কাছ থেকে ওনার মানবিক কিছু বিষয় আমরা শুনবো। জি, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। অনেক ধন্যবাদ তাহের, টাইম টেলিভিশনের সব দর্শক এবং আজকে উপস্থিত প্যানেলিস্ট, স্পেশালি আমার শ্রদ্ধেয় প্রফেসর মোহাম্মদ সাদুজ্জামান চৌধুরী। সাদুজ্জামান ভাই উনি সিলেট মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন উইথ ডিস্টিংশন। আমেরিকাতে এসে সার্জারিতে রেসিডেন্সি করে ইউরোলজি করেছেন অনেক বছর আগে। আমি যখন আসি তখন ইজ এ ইউরোলজিস্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে উনি 35 ইয়ার্স উনি প্রোগ্রাম ডিরেক্টর অফ দ্য ইউরোলজি প্রোগ্রাম, যেটা 35 ইয়ার্স আমি এখনো কাউকে দেখি নাই। আর 25 বছর ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি অনেক 2-3 ইউনিভার্সিটিতে আমি চাকরি করেছি, বাট নেভার সেম উনি মানে সবাই ওনাকে রাখতেই চায়। উনার সবসময় হি গট সো মেনি অ্যাওয়ার্ডস ওনার নিউ ইয়র্ক মেডিকেল কলেজে। সবচেয়ে মজা হচ্ছে যে খালি ইউরোলজি না, আমার এক আত্মীয় ভর্তি হলো ক্যান্সার নিয়ে, আমার ছোট বোনের শাশুড়ি। যে কোনো ওয়ার্ডে যায় সবাই প্রফেসর সাদুজ্জামান চৌধুরীকে চেনে এবং সম্মান করে, নট অনলি ইউরোলজি ডিপার্টমেন্ট। এনিওয়ে, সাদ ভাই সবচেয়ে আমার কাছে যেটা সবচেয়ে বড় ভালো লাগে সেটা হচ্ছে উনি বাংলাদেশি ইউরোলজিস্টকে এখানে এনে অনেককে ট্রেনিং দিয়েছেন। এটা অলমোস্ট মানে হাতের গোনা 2-1 ছাড়া কেউ করে নাই বাংলাদেশে। এবং ইদানিং উনি বাংলাদেশে 2বার যান বছরে, এবং বঙ্গবন্ধু ইউনিভার্সিটি এবং ইউরোলজি সোসাইটিতে উনি ওদেরকে বক্তৃতা দেন, ট্রেনিং দেন, এডুকেশনের সেমিনার করেন। তার সঙ্গে উনি নতুন ইউরোলজিস্ট মোতাহার একজন নিয়ে যাচ্ছেন। আমি বেশি বলতে চাচ্ছি না, কারণ এটা বলবো যে উনি যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেই অ্যাওয়ার্ডটা বলে গোল্ড হেডেড কেইন অ্যাওয়ার্ড। একটা অনেক বছর আগে 1700 সালে রেডক্লিফ নামে এক ভদ্রলোক ব্রিটেনে তাকে প্রথমে অ্যাওয়ার্ডটা চাইল, বিকজ হি ওয়াজ দ্য বেস্ট ফিজিশিয়ান, মোস্ট সবাইকে রেসপেক্টেড হিউম্যান ফিজিশিয়ান। তো একটা গোল্ড হেড কেইন এটা দেওয়া হয়েছিল, এবং ওটা মাত্র 5 জন পেয়েছিল তারপরে 100 বছরে। তারপরে ওটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা হয়েছে। এইটার আদলে যে বেস্ট ফিজিশিয়ান, হিউম্যান ফিজিশিয়ান সব দিকে রেসপেক্টেড হয়, অ্যাচিভমেন্ট করেন, কন্ট্রিবিউট করেন। এইটা আমেরিকান ইউরোলজিক্যাল সোসাইটি 91-এ এটা শুরু করে আমেরিকায়। অ্যান্ড সাদুদ ভাই এবার এটা পেয়েছেন। তার আগে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, বাট দিস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড বাই দ্য আমেরিকান ইউরোলজিক্যাল সোসাইটি। আমি এখানে থামবো। আর যদি কোনো আমি আলমকে দেখছি। জি, আলম বলো। আলম ভাই আপনি আনমিউট করতে হবে। ডক্টর মোহাম্মদ আলম, যিনি আপনার সংক্রামক রোগ ব্যাধি বিশেষজ্ঞ এবং বিএমএ নিউ ইয়র্ক চ্যাপ্টারের আমার মনে সভাপতি উনি। ডক্টর আলম, আপনার কাছে জানি আপনি তো আপনারা ভালো বুঝবেন এই বিষয়গুলি, যেটা ডক্টর সাদুজ্জামানের যে অ্যাচিভমেন্ট এই বিষয়ে। জি, সবার জন্য শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আই এম সো হ্যাপি এন্ড অনার্ড যে আমি দেখতে পাচ্ছি সাদুজ্জামান ভাই, প্রফেসর সাদুজ্জামান আমাদের এই প্যানেল এখানে এসেছেন, জিয়াউদ্দিন আহমেদ,
প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, জিয়া ভাই, তারপর সাদুজ্জামান ভাই, এরা হলো আমাদের বাংলাদেশের জন্য একটি গর্ব। সাদুজ্জামান ভাই হলো বাংলাদেশের গর্ব। সাদুজ্জামান যে অ্যাওয়ার্ডটা পেয়েছে আমেরিকান ইউরোলজিক অ্যাসোসিয়েশন গত মেতে, জিয়া ভাই যেটা বলে গোল্ড হেডেড কেন অ্যাওয়ার্ড, ভেরি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আমেরিকান ইউরোলজিক অ্যাসোসিয়েশন দিয়েছে। সাদুজ্জামান ভাইয়ের ডেডিকেশন এবং তার কন্ট্রিবিউশন, থাউজেন্ডস অফ ফিজিশিয়ান উনি ট্রেন করেছেন আমেরিকাতে এবং বাংলাদেশে। অ্যান্ড হি ইজ এ বিগ হার্টের ফিজিশিয়ান, রিনাউন্ড ফিজিশিয়ান, এবং তার বিগ হার্ট। যে একটা উদাহরণ দেই, সাদুজ্জামান ভাই যখন মেতে আমেরিকান ইউরোলজিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডটা নিতে শিকাগোতে গেলেন, তখন আমি তাকে ইনভাইট করেছিলাম যে সাদুজ্জামান ভাই সবসময় আসেন, আমাদের চমৎকার লেকচার উপহার দেন, উই লার্ন এভরি ইয়ার মোর লেস সাদুজ্জামান ভাইয়ের লেকচার। আমি যখন ওনাকে বললাম যে আপনি একটু আসেন আমাদের মিটিংয়ে, আমাদের বিএমএ নিউ ইয়র্ক চ্যাপ্টারের মিটিংয়ে অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য, তখন উনি বললেন যে আমি এই মুহূর্তে শিকাগোতে এসেছি অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য। ওই মুহূর্তে আমার বুকটা ভরে গিয়েছিল যে সাদুজ্জামান ভাই এখন শিকাগোতে অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য। তারপর আমরা ওনাকে বললাম যে আমাদের নিউ ইয়র্ক চ্যাপ্টারের মিটিংয়ে আসেন অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য। কিন্তু ওই নিউ ইয়র্ক মেডিকেল কলেজ, ওয়েস্টচেস্টার মেডিকেল সেন্টার একই সময়ে সাদুজ্জামান ভাইকে অ্যাওয়ার্ডটা দিচ্ছে সেম ডে, জুন 3 ইভিনিংয়ে। সো কনফ্লিক্ট অফ টাইম, কনফ্লিক্ট অফ শিডিউলের জন্য হি ওয়াজ সো কাইন্ড। তার এত বিজি স্কেজুলের মধ্যেও উনি আমাদের সিএমইর পরে লাঞ্চে আমাদের সাথে জয়েন করেন, এবং ইট ওয়াজ সো কাইন্ড, তার বিজি স্কেজুলের মধ্যে আমাদের সময় দিয়েছেন। সাদুজ্জামান ভাই অলওয়েজ অ্যাভেলেবল আমাদের জন্য, এডুকেশনের জন্য। বাংলাদেশের গর্ব সাদুজ্জামান ভাই। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর সাদুজ্জামান চৌধুরী, আপনাকে আবারও অভিনন্দন। জনাব হাসান ফেরদৌস, আপনি তো শুনেছেন প্রফেসর সাদুজ্জামান চৌধুরীর যে অ্যাচিভমেন্ট। আসলে আমরা অনেক সময় জানি না যে বাংলাদেশে অনেকেই এখানে মূলধারায় অনেক ভালো করছেন, এবং আমাদের যে ইন্সপাইরেশনাল ফিগার যদি আমরা বলি, হি ইজ ওয়ান অফ দেম। আপনার কোনো কমেন্ট এ বিষয়ে? আমার মনে হয় যে আমরা যত শুনবো এই সমস্ত কাহিনী, জি, যত এই জাতীয়, আমি বলবো আমাদের নায়ক, হিরোজ অফ আ টাইম, যত আপনি আনবেন আমাদের আপনার টেলিভিশন পর্দায়, তত আমরা দুটো কাজ ঘটবে। এক, আমাদের সমাজে শিখবো আমরা। 2 নম্বর, আমাদের মধ্যে প্রকৃত গর্ববোধ জাগবে। আমাদের মধ্যে একটা অভাব আছে গর্ববোধের। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর চৌধুরীর মতো লোকরাই আমাদেরকে বাঙালি হিসেবে, বাংলাদেশ হিসেবে গর্বিত করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রফেসর সাদুজ্জামান চৌধুরী, আপনাকে আবারও শুভেচ্ছা, আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সময়ের জন্য। জানতে চাই যে আপনার এই যে অ্যাচিভমেন্ট, এত কিছু, বাট আপনাকে সবসময় দেখা যায় নিবৃতচারী হিসেবে আপনি সবার চোখের আলোকে কাজ করে যান, এবং ইউরোলজি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যাজ ওয়েল। আপনি জানেন যে বাংলাদেশি কমিউনিটিতে এই সমস্যা আছে, আমেরিকানদের মধ্যে ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম। সো আপনাকে যদি জিজ্ঞেস করি যে একজন বিশেষজ্ঞ হিসেবে, যে হোয়াট ইজ দি ফিউচার অফ দি ইনোভেশন অফ ইউরোলজি? Sure. First of all, জি, দুলাভাই আপনার সাউন্ড, জি জি শুনতে পাচ্ছি। it's indeed an honor and a pleasure. I want to again thank Dr. Ziauddin Ahmed, who is very dear to me, for his very kind words, and same is true for Dr. Alam for saying all these very kind words. I'm not sure I deserve all of them, but thank you. So, let me just tell you what the subject of urology is and how I went into urology. Urology basically deals with surgical diseases of the kidneys, the bladder, the prostate, and all of those organs in there. My interest in urology really started almost accidentally. I really came in here, I started with surgical training. I did 2 years of surgical training, which is really a prerequisite before you go into urology. And one of the reasons I went into urology, because as part of the surgical training, you had to work for 2 months in urology. And my first rotation when I came to United States, I worked at Mount Vernon Hospital. And my first rotation was in urology. And I really worked with 3 wonderful people over there. One, Dr. Joseph Edenizio,
Dr. Myron Roberts, and Dr. Robert Longo. These were three outstanding people, and I thought they are real role model for everybody. And I kind of started working with them, and I thought that, I will do urology also. And they kind of helped me in getting into a urology residency program. And I finished urology residency in 1980. Between 1980 and 81, I did a fellowship in urologic cancer at Roswell Park Memorial Institute in Buffalo, New York. And so I became a urologist with fellowship training in urological cancer. And over the past almost now 42 years, I have done urologic cancer. I have stayed in the same place, what Sadek was telling, at Westchester Medical Center and New York Medical College and there. My primary interest still remains urological cancer, and I deal primarily with prostate cancer, mostly, bladder cancer, and kidney cancer. Those are my three things which I do mostly. One of my passion really is to try to train future generation of urologists, and that's what I have done here in the United States for the past 40 years. One of the things I learned from another very dedicated and renowned Bangladeshi physician in New York, Dr. Mohammad Badruzzaman. Dr. Badruzzaman is one of the best pathologists we know of, one of the world-renowned pathologists. And he worked at Memorial for many years, and then he came to work at the same institution I was working at, Westchester Medical Center. He worked there for 18 years. And when I started working with him there, I always saw he will go to Bangladesh at least once a year, sometimes twice a year, with a group of his colleagues, pathologists. And his goal was to train pathologists in Bangladesh to the state-of-the-art techniques from United States. And I thought that's a wonderful idea. And I asked him how he has been doing it. And I got in touch with the urological surgeons in Bangladesh. And they were quite well organized. And I said, listen, if there's anything I can do to help. And they were very, very inviting. And I started going to Bangladesh twice a year. And we have been doing it for just about 20 years. Ji. And the goal is really to try to train and teach residents in training in Bangladesh. There are approximately 100 urologists in Bangladesh. And over the past 20 years, we have been successful really in bringing some of the state-of-the-art technology to Bangladesh. Ji. And I think Sadek mentioned about one of my colleagues, Dr. Mutahar Ahmed, in Hackensack, New Jersey. He is probably, I'm proud to say, probably one of the best urologists, definitely in tri-state area, maybe even in the whole country. And I kind of convinced him into coming with me twice a year. And he has been doing it for for the past 10 years. And he is an outstanding teacher. And he has been teaching various surgical techniques to the Bangladeshi urologists. And between two of us, we are trying to really get younger urologists interested in going to Bangladesh and try to train and teach urologists in Bangladesh. Hopefully we'll be successful in the future. I think we have a long way to go. Yeah. But our goal is to try to take the younger urologists of Bangladeshi descent from United States to Bangladesh and teach them, try to help teach Bangladeshi urologists. Thank you so much. So that's my goal. And in short, sure. জি থ্যাংক ইউ ডক্টর সাদুজ্জামান চৌধুরী, একটি বিষয় যেহেতু আপনাকে পেয়েছি আজকে, আপনি ইউরোলজির স্পেশালিস্ট, যদি কারো ইউরোলজির কোনো সমস্যা হয় অথবা কিডনি অথবা আপনি যেটা বললেন যে অন্য মূত্রনালী সংক্রান্ত যে কোনো সমস্যা হয়, হোয়াট ইজ দ্য সিমটম, যদি সংক্ষেপে আমরা জানি একটু, যেহেতু আপনাকে পেয়েছি আজকে একটু জেনে নিই। এবং এটার আমাদের এই যে মূত্র সংক্রান্ত যে কোনো বিষয়, এটাকে ভালো রাখার জন্য কী ধরনের প্রিকশন দরকার? Sure. So I'll tell you one of the most common problem really in men
as we get older, especially when we get over the age of 45, is enlargement of the prostate. That happens with age. That's one of the most common diseases in men. And most of the time, what it does, because the urine from the bladder goes through the prostate outside, and as the prostate gets enlarged, it kind of squeezes the urethra, so it becomes more difficult for men to urinate as we get older. And it will come in the form of slow stream hesitancy. That means before people can start urinating, that it takes time. They have to push to get the urine out. They feel like they have not emptied the bladder. They wake up more than usual at night, sometimes 3, 4, 5 times at night. So these are usually symptoms of prostatic enlargement. Now, in men who have prostate cancer, they may not have any of these symptoms, and many of the prostate cancer is usually detected by a blood test called PSA, or prostate-specific antigen. So the recommendation really is right now that men between the age of 50 and 69, they should have check off their blood test PSA once a year. Once a year. Usually for early detection of prostate cancer, because the earlier we can detect prostate cancer, the more curable it is, either by surgically removing the prostate or by radiation treatment. So it'll be my recommendation that Bangladeshi men between the age of 50 and 69 should have their blood test checked with their primary care physician. That's one. Thank you so much. For bladder cancer, bladder cancer, most of the common cases. Yeah, go ahead. আপনি বলেন যেটা বলছিলেন আপনি, right? Okay. For bladder cancer is the second most urological cancer in both in men as well as in women. And usually that presents with blood in the urine. So if anybody sees blood in the urine, they should be checked for bladder tumor. That's not the main cause of blood in the urine. It could be from a urinary tract infection. But anybody who sees blood in the urine, they should be checked for bladder cancer in there. One of the main reasons for bladder cancer is smoking. So I will kind of implore anybody who is smoking is to stop smoking. Even if they have smoked for many years, if they stop smoking, they will reduce the incidence of bladder cancer. And smoking is one of the main risk factor for getting bladder cancer. Thank you. Thank you so much. Thank you, Professor সাদুজ্জামান চৌধুরী. Thank you, আপনাকে অনেক ধন্যবাদ. আমি হাসান ভাই আপনার কাছে আসছি, আপনার সাবজেক্ট নিয়ে একটু পরে আলোচনা করি। আজকে আমরা একটু মাহবুবের কাছে জেনে নেই। মাহবুব ভাই আজকে প্রথম জয়েন করেছেন আমাদের সাথে। মাহবুব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? সো আপনার কাছে দুটো বিষয়, একটা হলো অভিনন্দন আপনাকে যে আপনার সাংবাদিকতার 50 বছর পূর্তি আপনি পালন করেছেন, আপনাকে কংগ্রেচুলেশন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সিলেটে যখন ছোটো ছিলাম তখন থেকে আপনি সাংবাদিকতা করেন, আপনাকে দেখে আসলে আপনার কাগজ যুগবেরিতে প্রথম আমার লেখা ছাপা হয়েছিল এবং ওইটা থেকে আমরা সাংবাদিকতা অনেক উৎসাহ পেয়েছিলাম। যাই হোক, আপনি প্রফেসর সাদুজ্জামান চৌধুরী আপনার ভগ্নিপতি হন, আপনার বড় বোনের হাজব্যান্ড, এবং আপনি তাকে খুব কাছে থেকে দেখেছেন। আমরা আজকে আলোচনা করছি এই কারণে, নট ওনাকে খুশি করার জন্য, যে আমাদের কমিউনিটিতে যে ভালো অনেক কাজ হচ্ছে এবং ভালো লোকজন আছেন, তাদের দ্বারা যাতে অন্যরা আপনার ইন্সপায়ার্ড হয়। আপনি কিভাবে দেখেছেন ওনাকে একজন মানুষ হিসাবে? আমি তোমাকে বলেছিলাম যে আমি তো চিকিৎসা বিষয়ে বলতে পারবো না, আমি বলি মানবিক দিকটা নিয়ে কিছু বলতে পারি। জি মানবিক দিক, রাইট। তো তোমার তো মনে আছে যখন হুমায়ুন চৌধুরী সাহেব উনি স্পিকার, আমরা একসাথে গিয়েছিলাম দেখতে। হ্যাঁ, ম্যানচেস্টার মেডিকেল সেন্টারে ওনার সার্জারি হয়েছিল, ডক্টর সাদুজ্জামান চৌধুরী করেছিলেন। ডক্টর সাদুজ্জামান চৌধুরী বাংলাদেশের অনেক সেলিব্রিটি, বিশেষ করে সৈফুর রহমান যে অর্থমন্ত্রী আমাদের ছিলেন, তুহাইল আহমদ, কাজী জাফর আহমদ, অনেকেরই চিকিৎসক উনি। তো আমরা হুমায়ুন চৌধুরীকে দেখতে গেছিলাম, তুমি সঙ্গে আমার সঙ্গে ছিলাম। জি, আমি ছিলাম আপনার সাথে। হ্যাঁ, তখন হুমায়ুন চৌধুরী আমাকে বললেন মাহবুব, ডক্টর চৌধুরী যে তোমার ব্রাদার লইটা জানতাম না, এখন জানলাম। তো আমি তো আসছি সরকারি পর্যায়ে আসছি, হয়তো ডক্টর জিয়াউদ্দিন আহমদ মনে হয় সম্ভবত এই আয়োজনের সাথে জড়িত ছিলেন। তো আমি তো সরকারি পর্যায়ে আসছি, কিন্তু ওনার যে মানবিক যে গুণ, এটা ওয়ান্ডারফুল। আমি তো মুগ্ধ হয়ে গেছি, আমি তো অর্ধেক ভালো হয়ে গেছি এখানেই, ওনার ব্যবহারে, আচরণে। হ্যাঁ, ডাক্তারের এই যে ব্যবহার আচরণ, এই যে রোগীকে যে অর্ধেক ভালো করে দেয়, এটা আমি অতীতে
আমি এই যে ডাক্তার জিয়াউদ্দিনের ফাদার, যিনি ডাক্তার শহীদ শামসুদ্দিন সাহেব, উনাকে দেখেছি। আমাদের সাদেক ভাইরও এই গুণটা আছে অবশ্য। তো এরপরে আরেকজন আমাদের আগের প্রাইম মিনিস্টার কাজী জাফর আহমদ, আমাদের বাংলা পত্রিকা অফিসে, তাহের নিশ্চয়ই মনে আছে, জি বাংলা পত্রিকা অফিসে প্রেস ক্লাবের, জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট 𝐎𝐿 ছিলেন সেই সময়। রাইট আমরা গর্ব করছি। তো আমি কাজী জাফর আহমদকে বললাম যে জাফর ভাই আপনি তো বিষণ্ণ কেন? তো জাফর ভাই বললেন আমি তো মাহবুব, আমি তো মারা যাচ্ছি। কি হয়েছে, কিভাবে মারা যাচ্ছেন আপনি? এর সম্ভবত 2000 সালের ঘটনা। বললেন আমার তো এইভাবে ইউরোলজিক্যাল মানে ড্যামেজ হয়ে গেছে, সব নাই, কিচ্ছু নাই। তো আমি ওনাকে অফার করলাম, এক কাজ করেন না, আপনার মনে যে কোথায় চিকিৎসা করাচ্ছে? বললেন ম্যানহাটনে একটা ইন্ডিয়ান ডক্টর। আমি যদি আপনি যদি অনুমতি দেন আপনাকে রাত্রে এক জায়গায় নিয়ে যাই, বুঝছেন, আপনার একটা পরামর্শ নিয়ে আসবেন, দেখা যাক কি হয়। বলে চলো না, কে? একটা সাদুজ্জামান চৌধুরী, বুঝছেন, ওনার বাসা ছিল চাপাকুয়া। তো আমি নিজে ড্রাইভ করে, আমার সঙ্গে 𝐎𝐿 ছিলেন, কাজী জাফর আহমদ এবং প্রফেসর ফজলে রাব্বি সাহেবের ভগ্নিপতি। আমি ড্রাইভ করে ওনার বাসায় ফোন করে গেলাম। যাওয়ার পরে তো উনি কাজী জাফর আহমদকে নিয়ে একটা রুমে চলে গেলেন। অনেকক্ষণ আলাপ করার পরে পরের দিন ওয়ার্চেস্টার মেডিকেল সেন্টারে ওনার অ্যাপয়েন্টমেন্ট করলেন। ওখানে যাওয়ার পরে কাজী জাফর আহমদ চিকিৎসা 2 দিন পরে আসিয়া বাংলা পত্রিকা অভিষেকে ফুলে মেজাজ। মাহবুব আমি তো নবজীবন ফিরে পেয়েছি। বলে কেন? বলে ডাক্তার সাদুজ্জামান তো আমাকে নবজীবন দিয়ে দিয়েছেন। আমাকে যেভাবে আতঙ্কের মধ্যে সবাই রেখেছিল, উনি আমাকে যে নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছেন। আমি এখন দেশে যাব, গিয়ে তখন ওই যে হয় নাই, যে 4 ডুলের জুট কিছু হয় নাই বাংলাদেশে। বলেন আমি এই দিকে পলিটিক্যাল কিছু মেরুকরণের কাজ করবো, বুঝছেন, অনেক আমি নবজীবন পেয়েছি এখন, খুব জীবন। আরেকজন লোক ছিলেন যে ওনার নাম দস্তগীর, চট্টগ্রাম বাড়ি। উনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তো উনিও বাংলা পত্রিকা অফিসে ভিজিট করার সময় কিভাবে খবর পাইছেন, সম্ভবত একবার সম্ভবত বলছেন, তা আমারে বলতেছেন যে আপনার ব্রাদার ইন ল তো জানেন কি, আমি ওনাকে দেখাইছিলাম। সবচেয়ে বড় গুণ কি জানেন? ওনার সঙ্গে আলাপ করার পরে আমি অর্ধেক ভালো হয়ে গেছি। মানে আমি এইটা বলতে যাচ্ছি যে মানবিক গুণাবলীর কথা। আর আমার ব্যক্তিগত কথা বলি যে আমি তো 2014 সালে আমার নিজের মানে লার্জ প্রস্তুতি আমি রিপোর্ট করছি ওয়ার্চেস্টার মেডিকেল সেন্টারে। আমার সার্জন তিনি, ওই সময় সেবার কথা আমি বলবো না, কিন্তু এই যে গত বছর আমি আমার এই যে এটা কি বলে প্যানাল কোড, ওটা 2 বার সার্জারি হয়েছে ওয়ার্চেস্টার মেডিকেল সেন্টারে। এবং 4.5 মান্থ আমি ছিলাম নার্সিং হোমে, ওই ওয়াসেনিং, ওয়ার্চেস্টারে কোনায় ওয়াসেনিং, একটা খুব সুন্দর জায়গা, ওখানে একটা নার্সিং হোম এবং ফরেস্টের নার্সিং হোমে। আমি অবাক গেছি যে ডাক্তার সাদুজ্জামান চৌধুরীর কোনো ডিউটি নাই আমাকে দেখার, আমাকে তত্ত্বাবধান করার, কিন্তু উনি গড়ে সপ্তাহে 4 দিন যেতেন নার্সিং হোমে। ওনার সার্জারি, ওনার কাজ শেষ করে রাত্রে 8টা হোক 9টা হোক উনি ওই ড্রাইভ করে, ওনার বাসার থেকে এই ওয়ার্চেস্টার মেডিকেল সেন্টার প্রায় মোর দেন 30 মাইলস, আবার কাজ শেষ করে ওখান থেকে আবার 9 মাইলস ড্রাইভ আবার ওসেনিং নার্সিং হোম উনি যেতেন আমার শুধু আমাকে দেখে আসার জন্য। তুমি কেমন আছি? আমি একটু বলি। থ্যাংক ইউ সো মাচ। জি সাদিক ভাই, আমি বলছিলাম যে মাহবুব তো সব নামকরা মানুষদের কথা বলছে, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তারপরে স্পিকার, কিন্তু সাদ ভাইকে আমি সবচেয়ে বেশি কল করি। যে কোন মানুষ যে কোনো জায়গায় বাংলাদেশ থেকে মনে করে, আমিও কিডনি ডাক্তার, ইউরোলজি আমার মনের সাবজেক্ট, এভরিডে যখন আমি পাঠাই, উনি ফোন ধরে না, কারণ উনি ব্যস্ত থাকে, আমিও ফোন ধরি না এখন, টেক্সট করি, উইদিন 2 days উনি ফুল রিপোর্ট দেয়, কোনো দিন বিরক্ত হন নাই। আর যেহেতু আমি মানুষের সাথে পরিচিত, সো একদম অপরিচিত কেউ না, ইউল ডু দ্যাট। এবং মাহবুব যেটা বললো, যখন গিয়েছেন, তো এই জিনিসটা কিন্তু আমাদের পেশেন্টস ডাক্তারদের ওইভাবে নাই। এখানে এত সিনিয়র মানুষ, এত ব্যস্ত, তার মধ্যে কোথায় আননোন পার্সন, সিলেটের বা ঢাকার কেউ, আমি পাঠালাম একটা ইনফরমেশন, হি উইল ডু ইট সো সিরিয়াসলি।
রাইট যেটা আমি উই আর ভেরি ইন্সপায়ার্ড এন্ড গ্রেটফুল। আর একটা কথা আমি বলি, এই স্পিকার সাহেব যখন আসে হুমায়ুন রশিদ চৌধুরী, তো আমি আসলে সাদবের সাথে যোগাযোগ করে দিলাম। আমাকে তখন কনসাল জেনারেল শামীম ভাই ছিল জি। বন্যাপাড়া হাসপাতাল। তারপরে উনি অপারেশন পরে আমাকে বললেন, আমি অবাক হয়ে গেছি যে আমাদের সিলেটের এত বড় বড় প্রফেসর তোমরা আছো, আমি তোমার নামে এবং সাদের নামে একটা হাসপাতাল বানাবো এবং আমি বক্তৃতা দিব, রাজনৈতিক বক্তব্যে আমি তোমাদের নাম বলবো। মারা গেলেন, আমাদের নামে হাসপাতাল হয় নাই আমাদের জন্য। কিন্তু এই যে উনার যে শিকড়টিটা, উনি, আমি কিছুই করে নাই, আমি খালি কানেক্ট করে দিয়েছি। সাদ ভাই অপারেশন করেছেন, কিন্তু হুমায়ুন রশিদ চৌধুরী রাইট অবাক হইতো। আমাদের কিন্তু প্রবাসে অনেক নির্ভীতচারী গুণীজন আছেন, তাদেরকে আমাদের কাজে লাগানো দরকার, রাইট সামনে আনা দরকার, তাদের সাথে কথা বলে। হাসান যেটা বললো, হাসান ফেরদৌস, তোমার মতো মানুষ আমাদেরকে সামনে আনতে হবে। থ্যাংক ইউ সো মাচ। হাসান ফেরদৌস যেটা বলেছেন, আমি হাসান ফেরদৌসের সাপোর্টে বলছি যে আমরা অনেক অনেক অনুপযুক্ত লোককে সামনে নিয়ে আসি প্রায় সময় নানান কারণে। আমাদের যাদেরকে আনার কথা আমাদের সামনে, তাদেরকে নিয়ে আসা উচিত। আমাদের সমাজকে এইভাবে একটু তাগাদা দিতে হবে। রাইট, থ্যাংক ইউ। ইয়েস মাহবুব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা সবাই থাকেন, আমরা সাদুজ্জামান সাহেবের আরও কিছু জিনিস জানবো আপনাদের কাছ থেকে। একটু জেনে নিই, সবারই জানার আগ্রহ আছে যে নরেন্দ্র মোদী যে ওয়াশিংটনে আসছেন, তাকে নিয়ে ব্যাপক হইচি হচ্ছে। হাসান ভাই, আপনার কাছ থেকে একটু জেনে নেই, তারপরে আমরা সাদুজ্জামান সম্পর্কে আবার একটু আলোচনা করবো। জি। তাই এটা নিয়ে কালকে কথা বলি আমরা, অনেক মজা লাগছে এই কথাটা বলতে। আমার বলতে গেলে আমাকে আমার 10 মিনিট চলে যাবে, নষ্ট হবে। তার বলুন। আমার মনে হয় হাসান ইজ রাইট। সাদ ভাই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওনার লাইফের স্ট্রাগলটা। রাইট। আমি অবাক হই যে সাদ ভাই, ওনার বাবা যখন মারা গেলেন, তো ওনার মা কিভাবে ওনাদেরকে টেক কেয়ার করলেন। সাদ ভাই, আপনি একটু বলেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এবং আমার আরেকটা জিনিস জানতে চাই, ওয়েস্টচেস্টার একটা পত্রিকা বের হয়, এই পত্রিকা আমি একটা আর্টিকেল পড়েছিলাম, গড হ্যান্ড নাম হেডিং করেছিল ওনাকে নিয়ে। ওরা নিউজ করেছিল। জি, ওনাকে নিয়ে একটা নিউজ করেছে, আমার মনে আছে এখনো। জি জি, সাদেক ভাই যেটা বলছেন এটা নিউজ করেছিল যে জেসাস চকমেটারে দেখাইছিল যে অমুক হসপিটালে অমুকের সাথে যাও, তুমি ভালো হয়ে যাবে। রাইট। জি জি, প্রফেসর সাদুজ্জামান চৌধুরী। জি। Okay, so once again, thank you very much for the very kind words, and I certainly don't deserve even a quarter of this, but thank you. So, I think Sadek brought up a very important thing, and I always like to tell this story because I think a lot of us, struggle in life, and you have two options. You can give up or you can fight to make the best of it. So what Sadek was telling is absolutely true. Remember, we grew up in Sylhet, and my father was an excise inspector in Bangladesh. He died when we were very young. We had 5 brothers and sisters. I was the oldest. And my father died when I was only about 12 years of age, and we have 5 brothers and sisters younger than me. We probably had at that time what you'll say maybe Bangladeshi standard, maybe a middle class life when my father was alive. One night he passed away of a heart attack, and all of a sudden we really had no source of income. And my mother, she had no formal education. But she was an unbelievably smart and a dedicated woman, really. So she wanted to make sure that all of us get an education. And we had no income really to send us to school at that time. But we owned the house we lived in there. And she figured out a way. And remember, we always hear the reverse mortgage in this country right now. My mother did this in 1961. 1961. So she found my uncle, he told my uncle that, listen, why don't you buy the house, but you don't have to pay the whole amount in one shot. You will pay it in installment every month, and we will continue to live in that house till the whole payment is made. So we ended up staying in the house
but at the same time, there was a source of income every month. And we ended up going to school. That's how I went to medical school, and my brothers and sisters went to school in there. So even though she had no income, but she found a way of sending her kids to school. Somebody with no formal education at that time in 1961. Yeah. So I always say that if there is a will, there is a way. They can always find this one. And I'll tell you that kind of my mother's foresight and that installed in me the desire to work hard and always find a way to see if we can help others. You know what I mean? It may not be possible all the time, but you always find a way to help others. So that's what I learned from my mother, somebody who had no formal education. থ্যাংক ইউ সো মাচ, ভেরি ইন্সপিরেশনাল স্টোরি। এবং আমরা যদি খুঁজি তাহলে দেখা যাবে আমাদের অনেকেরই হয়তো আপনার ফাদার মাদার এদের অনেকেরই এই ধরনের আপনার অনুপ্রেরণা উৎসাহ এবং তাদের যে কন্ট্রিবিউশন আমাদের এগিয়ে যাওয়ার পেছনে কাজ করেছে। জি হাসান ভাই কিছু বলতে চাচ্ছেন? জি আপনি তো আপনার মনে হয় আপনি আনমিউট করতে হবে। আমার মনে হয় ডক্টর সাদুজ্জামান সাহেবের ব্যাপারে আজকে আপনি প্রথম পরিচয় হলেন ওনার সাথে, আপনি রাইট? প্রথম পরিচয়, and I have a medical question, doctor. Can I ask? Sure. Like every 65 plus people, I also have enlarged prostate. And my doctor advised that I take 2 Flomex. Is that a good idea? Yes. So the Flomex, remember, is the pharmacologic name for Flomex is tamsulosin. That's correct. And it's a tablet, 0.4 milligram is the only dose it comes in. And the way it works in the prostate, it blocks the nerves in the prostate, it opens the prostate. So you can urinate more freely. And the standard recommended dose is 0.4 milligram by mouth once daily, usually at night after dinner before going to sleep. But sometimes 1 may not be enough. So some physicians will advise you to take 2 a day. You can either take both at the same time, or you could take 1 in the morning and 1 in the evening. And the purpose is that if you use 2, it might work better than if you took 1. The only thing one has to be careful that because it potentially can lower the blood pressure a little bit. So if you are standing up from sitting or standing up from lying, you have to be careful that it might cause you lightheadedness and dizziness. So that's one of the side effects if you take 2 tablets. But very few people have it. So I think you can take, it's not an unusual thing. A lot of people will recommend 2 tablets. Thank you so much. Thank you so much. Thank you. Dr. আলমকে কিছু বলেন ডক্টর সাদুজ্জামানের ব্যাপারে। জি তো সাদুজ্জামান ভাই, প্রফেসর সাদুজ্জামান ভাইকে বলতে হয় যে he is the finest physician I have ever seen. তার কন্ট্রিবিউশন, তার ডেডিকেশন, তার টিচিং মেথড, দ্য ওয়ে সাদুজ্জামান ভাই ডেলিভার দ্য লেকচার, আমরা তন্ময় হয়ে শুনি। কখন সাদুজ্জামান ভাই লেকচার যে শেষ হয়ে যায় আমরা টেরও পাই না, মনে হয় যে আরেকটু যদি সময় থাকতো। তো সাদুজ্জামান ভাই হলো আমাদের গর্ব। হি ইজ দ্য রোল মডেল, হি ইজ দ্য ফাইনেস্ট ফিজিশিয়ান আই হ্যাভ এভার সিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হাসান সাহেব কিছু, যে নাজমুল হাসান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? উনি বোধহয় দূরে আছেন, ওনাকে দেখতে পাচ্ছি না। লাইভ থাকার আপনি কি আছেন? লাইভ থাকার জি 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 প্লিজ গো হেড। আপনি শুনেছেন যে প্রফেসর সাদুজ্জামান চৌধুরী, যার কথা আমরা আলোচনা করছিলাম, রাইট? আপনার সাথে বোধহয় আজকে প্রথম দেখা হলো। উনি হি ইজ ওয়ান অফ দি রিনাউন ইউরোলজিস্ট এবং আমাদের বলা যায় যে খুব সেলিব্রিটি ফিজিশিয়ান আমাদের কমিউনিটিতে। বাট উনি খুব নিবৃত্তে থাকেন, আমরা অনেক সময়, বাট আজকে আমরা মনে করছি ওনাকে আমরা সামনে নিয়ে আসবো একটু। জি আপনার congratulations Dr. Chaudhary. The fact যে আপনি সময় নিয়ে এসেছেন সেটার জন্য আমি on behalf of the community I would like to thank you because the profession আছেন I'm sure it takes a lot of time. 24 hours is not enough. And also for the men, I mean I'm the only female here. It's a huge thing that prostate cancer or যে এগুলোর ডিজিজের চেক করা খুব খুব জরুরি। But the fact যে সব ডাক্তার কিন্তু
ডাক্তারি করেন না, মিনিং যে তাদের মনে হয় না যে কোনো ইন্টারেস্ট আছে, শুধু টাকা বানানোটা তাদের ইন্টারেস্ট। সো আমার যেটা শুনে মনে হচ্ছে যে হি ইজ অ্যাকচুয়ালি আ ডেডিকেটেড ফিজিশিয়ান, হি ইজ অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ইন হিজ ওন প্রফেশন। সো দ্যাটস আ ভেরি বিগ থিং। কারণ আমাদের কেয়ারেরও প্রয়োজন যখন আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার যদি বিরক্ত হয়ে যান তাহলে দ্যাটস নট গুড। এন্ড অলসো ইউর আ মেন্টর। আই হিয়ার that Mohammed Alam is saying that আপনি যখন lecture দেন বা কথা বলেন তখন they pay attention. So that's fantastic. So thank you so much. Congratulations again. Okay, thank you for the very kind words. So I think one of the things I always kind of try to implore my residents, medical students, that anything you learn, if you teach it to others, what it does, it helps you to get better. So whatever knowledge we have, if we take it to grave, it's not going to do much good. So before we do that, I think the more we can teach others, I think it is always better. So one of the things we did, we go to Bangladesh twice, and I thought, at the beginning I would go and just do surgery in Bangladesh for 3-4 days, sometimes a week. But I found out pretty soon that when you do that, you are basically helping that one single person at a time. But at the same, on the other hand, if you teach somebody, all of the urologists in Bangladesh, new surgical techniques and things like that, you are now helping thousands of people really at the same time. So myself, Dr. Mutar Ahmad, and now some other, our goal is really not to give the fish, is to teach people how to fish. And I think that's probably seems to work very well. But, again, I take no credit for this, but I really appreciate all the kind words in this one. And most of these I don't deserve. Thank you so much. Thank you. Conclusion. তুমি যে বলছো শুধু একটা লাইন অ্যাড করবো, তুমি যে বলছো নিবৃত্তচারী, হ্যাঁ, ওটা হলো যে আমাদের ধর্মে আছে যে তুমি ডান হাতে দান করলে বাম হাত যেন টের না পায়। তো ডক্টর চৌধুরী তার জীবনের যত মানে এই অঙ্গনে যত কাজ, এই ঠিক কিভাবে কেউ জানে না। আমরা অনেক পরে কত স্কুল, কত প্রতিষ্ঠান, কত মসজিদ, কত দাতব্য, যে ওটা আমরা নিজেরাও জানি না, বুঝছে, কাউকে বলারও না উনি। যেমন এই যে লেটেস্ট যেটা আমি বলতে পারি, আপনি মাফ করবেন আমাকে এটা বলার জন্য, মাফ করে নিচ্ছি, যে এই যে বিয়ানীবাজারের ক্যান্সার ফাউন্ডেশন, যেটা সাদেক ভাই উপস্থিত ছিলেন, ওখানে ট্রাস্টি হয়েছেন একজন ট্রাস্টি হলেন, মানে $30,000 দিতে হয় ট্রাস্টি হতে গেলে। তো সবাই নাম দিয়েছেন, স্টেজে উঠেছেন। তো ওদের টোটালের মধ্যে একজন ট্রাস্টি হলো যে সিক্রেট, ওটা কাউকে নাম বলা হয় না, ওই দিন নাম বলা হয় না, আমিও বলবো না, কিন্তু অনুমান করে নিতে হয়। আমি একটা বলি যে বিয়ানীবাজারের ক্যান্সার সোসাইটি ওরা ইংল্যান্ড থেকে এসছে, ওরা ফান্ড রেজিং এর আসছে, ট্রাস্টি $30,000, এত পয়সা তো বিয়ানীবাজারদের অনেক পয়সা। কিন্তু ইন্টারেস্টিং হলো, যেহেতু সাদেক ভাই যাবেন ওনার বক্তৃতা শুনে, ওরা আমাকে বললো ওরা এত 20 বছরে মাত্র 15টা ট্রাস্টি করেছে ইংল্যান্ডে, এখানে তারা এক রাত্রে 7টা না 8টা করেছে। 8টা করেছে, 8টা, জি। আর আর একটা যে যেটার নাম অদৃশ্য আছে, এটা শোন, এটা তাহলে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, জি, যে সাদেক ভাই প্রথম বক্তৃতা দিলেন, এবার এত সুন্দর করে বললেন যে ক্যান্সার সেন্টার উপজেলাতে হওয়ার, কাইন্ড, যে এটা একটা ইম্পসিবল প্রজেক্ট উপজেলাতে ক্যান্সার সেন্টার করার অ্যাম্বিশনটা। উই নো দিস হার্ড ইট ইজ। আমি ইনভলভড এর সাথে অনেক বছর থেকে সাদ হয়ে গিয়েছেন। ইন্টারেস্টিং হলো, ওরা এসে বললো, যে যারা অর্গানাইজ করছে, বললে ডক্টর চৌধুরী বক্তৃতার পরে এই যে 7 জন যে তারা 12 জন হলো, এটা কিন্তু তারা দেখলো যে একজন পৃথিবীর ওয়ান অফ দ্য নাম করা ফাইনেস্ট প্রফেসর, উনি বলছেন আমি তো ওখানে হেল্প করব। মানুষের কনফিডেন্স কখন আসে? এমনি আসে 30,000 টাকা আমাকে দিয়ে দাও, আমি একটা মসজিদ বানাবো, আমি একটা হাসপাতাল বানাবো,
অনেকেই নিচ্ছে। মানুষ জানে যে একটা বিল্ডিং একটা হাসপাতাল হয় না, হাসপাতালের জন্য ডাক্তার লাগে এবং কমিটমেন্ট লাগে। তো তারা যখন সাদ ভাই যখন বললেন ওনাকে সভাপতি বানিয়ে বক্তৃতা দিল, তারা আমাকে বললো মানে এই জন্য আমরা আমাদের এতজন ট্রাস্টি হয়ে গেল। তো Thank দিস ইজ you. সো ইম্পর্টেন্ট যে একজন মানুষকে দেখে মানুষের ট্রাস্ট ডেভেলপড হয়। এটা কিন্তু এমনি ডেভেলপ আর্ন ইট ফর মেনি মেনি ইয়ার্স, মানে হুট করে তার কি এসব হয় না। যে তো সেই জন্য আমি এটা বলতে চাচ্ছি যে উনি ট্রাস্টি হন না সেটা ওনার ব্যাপার, কিন্তু ওনার বক্তৃতায় যে মানুষ ইন্সপায়ার্ড হয়ে গেছে, বুঝেছে যে না এটা কিছু একটা হবে, যে হাসপাতাল খালি বিল্ডিং থাকবে না। Right. দিস ইজ ইম্পর্টেন্ট। আমাদের ডাক্তাররা যারা আমরা এখানে আছি বাংলাদেশে, আমরা এইভাবে হেল্প করতে পারি টেকনোলজি দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমাদের কমিউনিটি এবং ডক্টর সাদুজ্জামান চৌধুরী এই বিষয়ে কনক্লুশনারি রিমার্ক জনাব হাসান ফেরদৌস আপনার কাছে শুনি, দেন শারাইফ আপনি কিছু বলবেন? Yeah, I wanted to add something. Just a যেটা minute. এখানে বলছেন সবাই, সেটা হচ্ছে যে ফিলান্থ্রপি, যেটা উনার আপনি দান করেন টাকা দিয়ে অথবা সময় দিয়ে, যেটাই করেন সেটা কিন্তু একটা ডাইং আর্ট, লাইক এখন আজকাল হয় না। আমাদের ওখানে যেমন আগা খান ফাউন্ডেশন বলেন, বিকারুন্নেসা বলেন, আমাদের যে বড় বড় স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিস, হাসপাতাল, এগুলো কিন্তু আগে প্রজন্মে এটা খুব কমন ছিল। টাকা পয়সা করে এটা আমরা অনেক নাম আমরা শুনতে পাই, বিকারুন্নেসা নুন রাইট স্কুল, হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু কারো না কারো টাকা পয়সা দিয়ে মানে বানানো হয়েছে, যেগুলো হচ্ছে ফিলান্থ্রপি। তারা কিন্তু নামের জন্য করেননি, তারা করেছেন দেশের জন্য। সো এই জিনিসগুলো কিন্তু লেটলি তাহের ভাই, বাংলাদেশে আমরা গেলে আমরা সবচেয়ে গরিব, বাট এটা না যে বাংলাদেশে মানুষের টাকা নেই, কিন্তু এই ফিলান্থ্রপি আমরা মিসিং দেখি। সেটা আপনার বড় স্টার হোক, সেলিব্রিটি হোক বা যাই হোক, যাদের কাছে সেই ক্ষমতা আছে বা সেই যেটাকে বলে লাইমলাইট আছে, সেলিব্রিটিদের কাছে সেই লাইমলাইট আছে, কিন্তু তারপরেও কেউ ইউজ করে না। সো আই এম রিয়েলি হ্যাপি টু সি যে এখানে ডক্টর চৌধুরী ইজ অলসো ডুইং দ্যাট, পার্টিসিপেটিং ইন ফিলান্থ্রপি। অফকোর্স ইটস সেলফলেস, সময় লাগে, টাকাও লাগে, কিন্তু উনি করছেন, and that also definitely gives inspiration. Thank you so Taher bhai, much. thank you for bringing him. থ্যাংক ইউ। ডক্টর আলম, আপনি কি 1 মিনিট বা 30 সেকেন্ড কিছু বলতে চান? লাস্ট আমি এরপরে হাসান ভাইকে দিয়ে শেষ করাবো। জি না, আমি শুধু একটা কথাই বলতে চাই যে সাদুজ্জামান ভাই আমাদের গর্ব, আমাদের রোল মডেল, আমাদের হিরো। এবং সাদুজ্জামান ভাইয়ের মতো ব্যক্তিত্ব, আমরা ভাগ্যবান যে আমাদের আমেরিকাতে এমন এত বড় ব্যক্তিত্ব আছেন। উনি শুধু এডুকেটেডই না, উনি বি কাইন্ড হার্টেড পারসন। তো আমরা দোয়া করি সাদুজ্জামান ভাই ভালো থাকেন এবং কন্টিনিউলি উনি যেটা করতেছেন বাংলাদেশের জন্য। আমার বন্ধুরা যারা ইউরোলজিস্ট আছে, ওরা সবাই সাদুজ্জামান ভাইয়ের জন্য পাগল, মানে দে আর সো লাভ ইট। বাংলাদেশের যারা ইউরোলজিস্ট আছে, হ্যাঁ, তো এই কথাই বলবো, সাদুজ্জামান ভাইয়ের জন্য অনেক দোয়া রইল, উনি ভালো থাকবেন সাদুজ্জামান ভাই। জি থ্যাংক ইউ সো মাচ। জি ফাইনাল মাহবুব ভাই আর কিছু অ্যাড করবেন? 30 সেকেন্ড। আমি শুধু অ্যাড করবো, শুধু তোমাকে ধন্যবাদ দেবো যে এই আয়োজনটা করার জন্য, তোমাকে ধন্যবাদ। না, থ্যাংক ইউ। যারা পার্টিসিপেট করেছেন, আজকে বলেছেন, সবাইকে ধন্যবাদ দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ জি So let me just say just one word. Yeah, please go I ahead. think I This don't is know your how night. many You of can you go know ahead. that what Dr. 𝐒𝐤𝐢𝐚𝐥 𝐋𝐢𝐧𝐤𝐬 does. So Dr. 𝐒𝐤𝐢𝐚𝐥, I'll tell you, there is a foundation in Sylhet called Sylhet Kidney Foundation. He is the prime mover for building a hospital for patients with end-stage renal disease. And one of the biggest problems in Bangladesh, definitely in Sylhet, that a lot of these people with end-stage renal disease are dying because they do not have the chance to be dialyzed. Dr. 𝐒𝐤𝐢𝐚𝐥 is the prime mover in building that hospital. I think it's almost there, if I'm correct. Dr. 𝐒𝐤𝐢𝐚𝐥 can correct me, hopefully within the next year and a half. I think it will be fully operational, but a large part is helping not hundreds of people who otherwise would have died. So, he deserves a lot of credit, and it's just not him. It's his entire family. And it started from late Dr. Shamsuddin Ahmad was my teacher, this one. So I'm nothing, I'll tell you. I think that kind of thing he does is much more than any of us or all of us can do combined.
থ্যাংক ইউ সো মাচ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ। আপনাকে নিয়ে আমরা আপনার প্রজেক্ট নিয়ে আমরা তো সবসময় জানবো, বাট থ্যাংক ইউ আপনাকে। আপনার ব্যাপারে অনেক কিছু আছে, আমরা একদিন আলোচনা করবো এটা নিয়ে। জি হাসান ভাই, আপনি এই তো শুনলেন সব, আপনি র্যাপ আপ করবেন আপনি। জি অনেক ধন্যবাদ। আমরা প্রায় আমাদের সমাজে কিন্তু আমাদের কমিউনিটি কিন্তু সফল এবং ধনী লোকের কোনো অভাব নেই। অভাব আছে কি? সফল ও ধনী লোক যিনি বাংলাদেশের কথা ভাবেন, তার নিজের স্বার্থের বাইরে ভাবেন, এমন লোকের কিন্তু বড় অভাব আছে। এদেশে কিন্তু অসংখ্য মানুষ যারা হাইলি সাকসেসফুল, মেইন স্ট্রিমে সাকসেসফুল, যেমন ডক্টর চৌধুরী, যেমন জিয়া ভাই, যেমন আলম ভাই, তারা রিইনভেস্ট করছেন কোথায়? বাংলাদেশে, যাতে করে একটা মাল্টিপ্লাই এফেক্ট হয়। এই যে যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, এটা গড়বে কে? আমরা বাংলাদেশ থেকে তো ব্রেন ড্রেন হয়ে এসেছি। বাংলাদেশের সন্তান আমরা, বড় হচ্ছি কোথায়? বিদেশে। এবং আমাদের প্রতিবার সুফল পাচ্ছে কারা? বিদেশিরা। অথচ যদি আমরা প্রকৃতই বাংলাদেশের সন্তান হই, দেশের প্রতি মমতা থাকে, তাহলে এই যে অর্জন করলাম তার কিয়ত অংশ, সামান্য একটা কিছু হলেও আমরা যেন বাংলাদেশকে দেই। কারণ দেশটাকে গড়তে হবে। দেশে আছে আমার ভাই বোন, চাচা মামা, সবাই তারা আমার মানুষ। এই যে একটু আগে শুনলাম যে গল্পটা বললেন ডক্টর চৌধুরী, তার মায়ের কথা, কত অসংখ্য মায়ের কম আছেন যারা অপেক্ষায় আছেন কিভাবে তার ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দেবে। জি, যদি আমরা একটু হাতটা বাড়াই, তাহলে কত মানুষ উপকৃত হয়। আমি মনে করি ডক্টর চৌধুরীর গল্পটা অনেক ব্যাপক আকারে প্রকাশ করা হয়, যাতে করে অন্যরাও এগিয়ে আসতে পারে। সফল হলেই হবে না, বড়লোক হলেই হবে না, তোমাকে তোমার দেশকেও ভালোবাসতে হবে। তার একটা বড় এক্সাম্পল হচ্ছেন ডক্টর চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর সাদুজ্জামান চৌধুরী আপনার প্রতি, আপনি এতক্ষণ সময় দিয়েছেন আমাদের। সে লাইফ থাকার অনলি ওমেন, সো আপনাকে কংগ্রেচুলেট জানাই, অভিনন্দন জানাই। নাজমুল আহসান, ডক্টর আলম, আমাদের প্রিয় হাসান ভাই, প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ এবং জনাব মাহবুবুর রহমান। দর্শক, আপনারা এতক্ষণ যা শুনলেন ডক্টর সাদুজ্জামান চৌধুরী সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। ইটস নট সামথিং যে আমরা একজন ব্যক্তিকে এটা ফোকাস করার জন্য আমরা এখানে নিয়ে আসছি। আমরা আসছি এই কারণে যে আমাদের কমিউনিটির মধ্যে অনেকেই আছেন যাদেরকে নিয়ে আমরা অহংকার করতে পারি, গর্ব করতে পারি। আমরা যাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা নিজেরা যেমন তাদের আদর্শ অনুপ্রাণিত হতে পারি, ঠিক তেমনি আমাদের নতুন প্রজন্ম যারা বড় হচ্ছেন, যারা এখানে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছেন, তারাও যেন এর দ্বারা অনুপ্রাণিত হতে পারেন। এই বিষয়কে সামনে রেখে আমরা ডক্টর সাদুজ্জামান চৌধুরীকে আজকে সামনে নিয়ে আসলাম। আমার মনে হয় আরও অনেকেই আছেন আমাদের মধ্যে, তাদেরকে আমরা পর্যায়ক্রমে নিয়ে আসবো। এবং ডক্টর সাদুজ্জামান চৌধুরী আসলেই যে আজকে যারা প্রফেশনাল তারা তো বললেনই যে ওনার যে কন্ট্রিবিউশন, ওনার যে হাম্বলনেস, ওনার যে বিনয়, সেই বিনয় এবং তার যে শিক্ষা, তার যে কন্ট্রিবিউশন ফর দি কমিউনিটি, বিষয়টি আসলেই সবাইকে অনুপ্রাণিত করার মতো। আশা করি তার যে আলো, সে আলোয় আমরা আলোকিত হব, তার আদর্শে আমরা অনেকেই উজ্জীবিত হব, আমাদের নতুন প্রজন্মকে উজ্জীবিত করব। এই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। কাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।